আমি এখন জলপথে খেয়া পেরিয়ে সামনে একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর চাঁদুরিয়াটা বাংলাদেশে, আর চাঁদুরিয়া ঘাটটা কিন্তু আমাদের এই ভারতবর্ষে। এই আশ্রমটা আমাকে খুব গভীরভাবে টানে। বেলুড় মঠের মহারাজদের তো আশীর্বাদ বা অবদানে কিন্তু আজকে সামান্য মানুষ কিন্তু এইখানে স্থান পেয়েছে মায়ের চরণে। এদের এখানের পরিবেশ ভীষণ ভালো লাগে, মাতাজি ভীষণ স্নেহ করেন। ওনারা আগের থেকে যোগাযোগ করলে অবশ্যই আমরা থাকার সুযোগ দেবো। ভাত রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, পুঁই শাকের চচ্চড়ি রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে এবং বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 6 কিলোমিটার ভেতরে ভারতবর্ষের একটি দ্বীপের মধ্যে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। আজকে আপনাদের সেই রামকৃষ্ণ আশ্রম দর্শন করাতে নিয়ে যাব। এই আশ্রমে আপনারা কিভাবে পৌঁছবেন, কি দর্শন করবেন, ভোগ প্রসাদ এবং অতিথি নিবাসে থাকার জন্য কিভাবে, কার সঙ্গে, কোন নম্বরে যোগাযোগ করবেন, সেই বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের প্রতি একটি সবিনয় নিবেদন, ভিডিওটি দেখার পর একটি লাইক করতে ভুলবেন না, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নতুন যারা ভ্রমণামিতে চ্যানেলে এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বিশেষ নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব আপনারা এই অপূর্ব স্থানে পৌঁছবেন কিভাবে। আজ 31শে মে 2026 রবিবার, এখন সময় সকাল 8:30। আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য আমি এই মুহূর্তে আছি বনগাঁ লোকালে, যেটা 7:12 শিয়ালদা থেকে ছেড়ে বনগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনাদের জানিয়ে দিই আজকের গন্তব্য স্টেশন গোবরডাঙ্গা পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা এবং শিয়ালদা থেকে ভাড়া লাগবে 20 টাকা। প্রাচীন কুশদহ পরগনা বা কুশ দ্বীপের অন্তর্গত একটি নদী বেষ্টিত ও বাঁশবন সমাকীর্ণ অঞ্চল ছিল গোবরডাঙ্গা। ক্রমে সময়ের কালীন নিয়মে জনবসতি বিস্তারের পর প্রাচীন কুশদহ আধুনিক গোবরডাঙ্গায় পরিণত হয়। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনার একটি সংস্কৃতি ও পণ্ডিত সমাজ সমৃদ্ধ পৌরসভা এলাকা। এখন সকাল 8:43 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি গোবরডাঙ্গা স্টেশনে। পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বনগাঁ লোকাল, যেটা এখন গোবরডাঙ্গা ছেড়ে বনগাঁর উদ্দেশ্যে রওনা হচ্ছে। বনগাঁ লোকাল গোবরডাঙ্গা স্টেশন এসেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আজকে গন্তব্যে যাওয়ার জন্য আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এখন স্টেশনের বাইরে চলে এলাম, অর্থাৎ গোবরডাঙ্গার 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আপনারা দেখবেন এরকম একটা বেশ ওপেন এরিয়া রয়েছে, একটা হনুমানজির মন্দির রয়েছে, একটা বিশাল বড় বট গাছ, ঠিক তার উল্টোদিকে একটা রাস্তা রয়েছে, অর্থাৎ মেন রাস্তা। এই মেন রাস্তা থেকে এখন আর ডান দিকে যাব। মেন রাস্তায় এলাম, এই মেন রাস্তা ধরে একটু এগিয়ে যাব। এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন রোড, যে রাস্তা দিয়ে এখন আমি হাঁটছি। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে এখানে অটো, টোটো স্ট্যান্ড রয়েছে, এছাড়া বাস স্ট্যান্ডও রয়েছে। আমি এই মুহূর্তে অটো স্ট্যান্ডে চলে এসেছি। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটো করে আপাতত আমি যাব পাঁচপোতা বা পঞ্চপোতা, এই পাঁচপোতা বা পঞ্চপোতার নিমাই ঘাটে। আর এই নিমাই ঘাট পর্যন্ত যেতে ভাড়া লাগবে 18 টাকা এবং সময় লাগবে আনুমানিক আধ ঘন্টা। ইছামতি নদী তার যাত্রাপথে অশ্বক্ষুরাকৃতি বেশ কিছু জলাভূমি মানুষের জন্য রেখে গেছে। গ্রামীণ ভাষায় যাকে বলা হয় বাওর, এই বাওরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেড়ি গ্রাম। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে পৌঁছানোর জন্য এখনো মানুষ চালিত নৌকার উপর নির্ভর করা হয়। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পঞ্চপোতা বা পাঁচপোতা নিমাই ঘাটের পরবর্তী খেয়ার অপেক্ষায়। পাঁচপোতা নিমাই ঘাট থেকে
বেরি নিমাই ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আপনাদের জানিয়ে দিই, এই খেয়া পেরোতে সিঙ্গল রাইড যেটা, অর্থাৎ একদিকে যাওয়ার জন্য 5 টাকা, আবার যদি কেউ ফিরতে চান সেক্ষেত্রে লাগবে 10 টাকা, আর সময় লাগবে মোটামুটি 5 মিনিট। শহরের কোলাহল পিছনে রেখে ক্রমে প্রবেশ করলাম এক মায়াবী সবুজ দ্বীপে, যেখানে প্রকৃতির প্রতিটি শব্দ সুস্পষ্ট উচ্চারিত হয়। পঞ্চপোতা নিমাই ঘাট থেকে পৌঁছে গেলাম বেরি নিমাই ঘাটে। সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে এখন হাঁটতে হবে। আমি এই রাস্তা ধরে খেয়াঘাট থেকে পৌঁছে গেলাম মেন রাস্তায়। এই মেন রাস্তা থেকে আপনারা টোটোও পেতে পারেন আজকে গন্তব্যে পৌঁছানোর জন্য, তবে আমি হেঁটেই যাচ্ছি। আর এখন টার্ন নিলাম ডান দিকে। ডান দিকে এখন পিচ রাস্তা, আর সামনের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে। বেড়ি গ্রামের ভেতর দিয়ে হাঁটছি। এই রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি। তো আপনারা এখান থেকে চাইলে টোটো বা অটোও পেতে পারেন মেন রাস্তা থেকে, কিন্তু আমি হেঁটে যাব। আপনাদের দেখাই, যাবার পথে দুদিকে আপনারা এভাবে সবজির ক্ষেত দেখতে পাবেন। এই মুহূর্তে যেমন আমি উচ্ছে, লাউ, কুমড়ো এবং এদিকে পাট শাক রয়েছে, প্রচুর কলা গাছ রয়েছে। এরকম একটা অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমি এগিয়ে চলেছি আজকের গন্তব্যে। যাবার পথে আরেকটা অপূর্ব সুন্দর জিনিস আমি দেখলাম, এটা আমাদের শহরে দেখা একেবারেই অসম্ভব, তো আপনাদেরও দেখাই। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি পটল ক্ষেতের মধ্যে। আপনারা দেখুন আমার হাতে পটল রয়েছে। আমি তো খেয়া পার হয়ে আজকের গন্তব্যে যাচ্ছি। এছাড়াও কিন্তু আপনারা পাঁচপোতা মোড় থেকে বাই রোডে আসার জন্য ওখান থেকে অটো বা টোটো পেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 10 টাকা, আর সময় লাগবে 7 থেকে 10 মিনিট। এখন হাঁটতে হাঁটতে আমি কিন্তু আজকের গন্তব্যে পৌঁছে গেছি। এই রাস্তা ধরে আমি হাঁটলাম। মিনিট 10 হাঁটার পর ডান দিকে একটা টার্ন আছে। এই টার্ন ঘুরলেই কিন্তু আজকের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আমরা পৌঁছবো। লোকেশন ভালো করে বোঝার জন্য আপনাদের দেখাই, বাঁদিকে একটা মাঠ রয়েছে। এই মাঠ থেকে জাস্ট 5 সেকেন্ড হাঁটার পরেই আমি একটি তরুণ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আজকের গন্তব্য, অর্থাৎ যেখানে আজকে আপনাদের নিয়ে এসেছি, বেড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, গ্রাম বেড়ি, পোস্ট অফিস রামনগর, জেলা উত্তর 24 পরগনা। সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় তোরণ রয়েছে, আর মোট 3টি গেট রয়েছে। একটি প্রধান গেট আর দুদিকে 2টি ছোট গেট। তো এখান দিয়ে আমরা প্রবেশ করব। আমি এখন বেরি রামকৃষ্ণ আশ্রমের ভিতরে প্রবেশ করে গেছি। আর প্রবেশ করার পরেই যার সঙ্গে আলাপ করছি বা আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন এই আশ্রমের প্রধান সেবিকা, যাকে সকলে মাতাজি বলেই ডেকে থাকেন। তো একটি আশ্রমে ঢুকে প্রথমেই আমি যেটা জানিয়ে থাকি এই আশ্রমের ইতিহাস, আর সেটি বলবেন স্বয়ং মাতাজি। আশ্রমটি শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়, তিনি একজন মাস্টারমশাই ছিলেন, লোকাল বেড়ি হাই স্কুলের শিক্ষক, বাংলা শিক্ষক। তিনি তার অর্জিত সারা জীবনের অর্থ দিয়ে এই আশ্রমটি তিল তিল করে গড়ে তুলেছেন। একটার পর একটা জমি উনি কিনেছেন। কেনার পর তারপর তিনি একটা কমিটি করলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করলেন, দিয়ে ভাব প্রচারের আন্ডারে হলো এই আশ্রম। আস্তে আস্তে তাঁরই অবদানে কিন্তু এই আশ্রমটা প্রথম সূত্রপাত হলো। তিনি 1983-84 সালে এই আশ্রম রেজিস্ট্রি করেন। শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় এই আশ্রম প্রতিষ্ঠা করার পাশাপাশি এখানে ঠাকুরের আরাধনার জন্য একটি সুন্দর মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস জানালেন স্বয়ং মাতাজি। এবার তিনি কি করলেন, আস্তে আস্তে, তখনই কোন সালে হয়েছে বলতে পারবো না, তবে ভিত যে প্রতিষ্ঠা হয় সেইটা 2000 সালে হয়। আর 2004 সালে মন্দিরের ভিত, জমির ভিত আর মন্দিরের ভিত, এবার মন্দিরটা নির্মাণ হয়। 2004 সালে বোধহয় মন্দির এর উদ্বোধন হয়। এইভাবে সেই মন্দিরটা উদ্বোধন হয়। আপনারা দেখুন, মাতাজি মন্দির দর্শন করাবেন। চলুন মন্দিরের ভেতরে নিয়ে যাই। বর্তমান যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি আপনাদের দেখাবো। মন্দিরের দেওয়ালের একটি ফলক থেকে জানা যায় 10ই এপ্রিল 2008 সালে শ্রীমৎ স্বামী শান্তিদানন্দজি মহারাজ এই মন্দিরের
দ্বার উদ্ঘাটন করেন। বর্তমান মন্দিরের পাশাপাশি আরেকটি মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরটিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের একটি খুব ইন্টারেস্টিং তথ্য জানাই, এই আশ্রমের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি জড়িয়ে রয়েছে, পদার্পণের স্মৃতি। আর সেই স্মৃতি সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন মাতাজি। এই আশ্রমটা কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। 1870 সালে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় মারা যান। তখন ঠাকুরের খুব মন খারাপ হয়েছিল। তখন মথুরবাবু ঠাকুরকে নিয়ে তার কাছারি বাড়ি বাংলাদেশের ছিল, সেখানে নিয়ে গেলেন। তিনি টালা হয়ে গেছিলেন। আর ওই দলটি প্রথমে ঠাকুরের সঙ্গে যে দলটি ছিল, সেই দলটি বললেন যে আমরা ঘুরে যাব। ঘুরে যাব মানে এই চাঁদুরিয়া হয়ে এসেছিলেন। আর চাঁদুরিয়া হওয়ার পর, চাঁদুরিয়াটা বাংলাদেশে, আর চাঁদুরিয়া ঘাটটা কিন্তু আমাদের এই ভারতবর্ষে। সেটা হচ্ছে এই আশ্রম থেকে 6 কিলোমিটার আনুমানিক দূরে। সেখানেই কিন্তু ঠাকুর পদার্পণ করেছিলেন। সেই ঘাটটা কিন্তু পুরো নির্জন অবস্থায় এখনো আছে। আশ্রমের পক্ষ থেকে মহারাজের শ্রীমাস্বামী সুইতানন্দ মহারাজজির সাহায্যে, তারক মহারাজজি মানে বারাসাতের মহারাজ অনেক সাহায্য করে আমাকে বই জোগাড় করেছেন। অনেক কিছু করার পর বিএসএফ এর কাছে জমাও পড়েছে, ডিএম এর কাছে দেওয়ার পর এডিএম কি আছে উনিও বলেছেন ট্যুরিজমে দেবেন, কিন্তু তারপর ইউনিট সরকার আসার পর থেকে ওটা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু সেই ঘাটটা আশ্রমের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি ওই ঘাটটা সংস্কার করার জন্য। এই আশ্রম পরিচালনার দায়িত্বে আছেন মাতাজি সহ আরো কিছু মহিলা সন্ন্যাসিনী। এছাড়া এই আশ্রমে মেয়েদের একটি হোস্টেলও আছে। তাদের সকলের নিরাপত্তার জন্য শ্রী উমাশঙ্কর মণ্ডল মহাশয়ের সাধু উদ্যোগের কথা জানালেন স্বয়ং মাতাজি। এই উমাশঙ্কর মণ্ডল, তিনি তখন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ছিলেন। তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের একটা সোশ্যাল ওয়েলফেয়ার বলে একটা বিভাগ আছে। সেই বিভাগ থেকে এই প্রত্যন্ত গ্রাম, তারপরে একটা বাজে ব্যাপারও সেই সময় একটা ঘটেছিল, আমাদের সাথে যদিও না, বাইরের স্কুলের ব্যাপারে। সেই ব্যাপারে উনি খুব দুঃখিত হয়েছিলেন যে মেয়েরা এখানে থেকে কাজ করছে, অথচ গ্রামের লোকের সেফটি কিভাবে হবে। তখন তিনি এই বাউন্ডারি ওয়াল বা গার্লস হোস্টেল তিনি তার সুবাদে তিনি ডিপার্টমেন্ট থেকে বার করে দিয়েছিলেন। আমার পরম সৌভাগ্য যে মাতাজি আমাকে অনেকখানি সময় দিয়েছেন, আপ্যায়ন করেছেন, যথেষ্ট স্নেহ দেখিয়েছেন এবং সমস্ত আশ্রমের প্রতিটি কোণা আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করেছেন। অপূর্ব দেখতে আমগুলো। খুব সুন্দর, লাল টাইপের। আর এগুলো পাকলে কি কালার একদম লাল হয়ে যাবে? একদম লাল হবে না, তবে অনেকটা অংশই লাল থাকে। আচ্ছা। পুকুরটা আগে জলা জমি ছিল, আচ্ছা। পুকুর ছিল না। আমরা যখন এসেছি পুরো, যখন বৃষ্টি হতো নৌকা করে বাওর থেকে এখানে আসা যেত। আচ্ছা। মানে পিছন দিয়ে, রাস্তা দিয়ে, এই বাউন্ডারি ওয়াল হওয়ার আগে। আচ্ছা। তো তারপরে এনআরজি প্রকল্প থেকে এই পুকুরটা ওনারা করে দিয়েছেন। আপনারা শুনলেন, এই পুকুরটি বাওরের জলে অর্থাৎ ইছামতির জলে পুষ্ট। এরপরে আমরা মাতাজির সঙ্গে আরো অনেকগুলি জায়গা দর্শন করব। তো চলুন মাতাজিকে অনুসরণ করা যাক। আর আপনাদের দেখাই, খুব মন খারাপের ব্যাপার, একটা জামরুল গাছ ঝড়ে ভেঙে গেছে। মাতাজি এখন আমাদের নিয়ে এসছেন সবজি বাগানের সামনে। এই যে চিচিঙ্গে হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরো ভিতরে আছে। ওই যে দূরে লাউ হয়েছে। হ্যাঁ। আর এই যে উচ্ছে।
মানে এইটা কি আপনাদের আশ্রমের প্রয়োজনীয় সবজি কি হ্যাঁ। এখান থেকেই মোটামুটি আপনারা মোটামুটি চেষ্টা হ্যাঁ, করেন হয়ে যায়, হ্যাঁ। করা? আচ্ছা, এটা কাঁঠাল গাছ। আপনার মাতাজি দেখাচ্ছেন কাঁঠাল গাছ, সত্যি কি অপূর্ব। আমরা শহরে এসব দেখতে একদমই অভ্যস্ত নই, শুধুমাত্র কিনতে পারি এটুকু বলতে পারি। তো কত বড় বড় ইঁচড়, এবং গাছটা দেখুন কত বড় গাছ। আর আপনারা ওই পুকুর যেটা দেখালেন ওটা কি মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ মাছ হয়। চাষ হয় হ্যাঁ, না? মাছ চাষ। এগুলো হচ্ছে ঘেটকুল। ঘেটকুল, এই যে বাঁটা যেগুলো খায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 খুব হ্যাঁ। সুন্দর, অপূর্ব। আমরা এখন প্রবেশ করেছি বিবেকানন্দ শিশু উদ্যানে। এই আশ্রমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শিশুদের জন্য। আর এটি কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটি মাতাজি বলবেন, আর তার পাশাপাশি আমাদেরকে এই পার্কটি ঘুরে দেখাবেন। আচ্ছা, এই উদ্যান তৈরির উদ্দেশ্য কি ছিল সেটা সম্পর্কে যদি একটু বলেন আপনি। শিশুরা খেলবে, কারণ গ্রামে হুম। সেরকম কোনো জায়গা নেই, যদিও আশ্রমের একটা মাঠ করা আছে শিশুদের খেলার জন্য। আচ্ছা। প্লাস এই উদ্যান, এরকম একটা উদ্যান থাকলে মানুষের মন হচ্ছে প্রকৃতির বুকে, মানুষের মন কিন্তু খেলে। এবার সেই রকম সব চাষবাস এটা হয় ঠিক আছে, কিন্তু ওরা যে একটা খেলার সুযোগ পায় না। এখানে ওদের দোলনা আছে, তারপরে ঢেকি আছে, ঘূর্ণি আছে, ওরা সেই জিনিসগুলো পারে, মানে উপভোগ করতে পারে। স্বামীজির নামে এটা করা বাগানটা। স্বামীজি খেলতে, শরীর গঠনের উপরে বেশি জোর দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য বাচ্চারা এসে খেলে, মানে বাচ্চারা যাতে এখানে খেলে। আনন্দ স্বামীজির পায়। যে মূল এটা ছিল, মন্ত্র ছিল আর কি, যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। হ্যাঁ, কেন কি এই কারণে গীতা পাঠটা বোধগম্য সবার হবে না। ফুটবল খেলে শরীর গঠন করে সেই শরীরের দ্বারাই গীতা পাঠের যোগ্য হওয়া, তবেই গীতা পাঠ করতে পারবেন। আপনারা দেখুন, স্বামী বিবেকানন্দের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, আর এই মূর্তির দুদিকে দুটি হস্তি শাবক রয়েছে, ছোট্ট ছোট্ট হাতি রয়েছে। আর এই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু ফুলের গাছ দিয়ে ভরা। আর আপনাদের দেখিয়ে দিই, মাতাজি বলছিলেন এখানে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। এখানে পরপর দুটো দোলনা রয়েছে, এখানে স্লিপের ব্যবস্থা রয়েছে, একটা স্ট্রেট রয়েছে আর একটা সার্কেল টাইপের রয়েছে। এইটা বেশি ইন্টারেস্টিং, বাচ্চারা এটাতে বেশি মজা পাবে, কারণ গোল গোল হয়ে ঘুরে তারপরে নিচেতে পড়বে। আর এছাড়াও একটা স্পিন রয়েছে, অর্থাৎ ঘুরতে পারে, আর ওদিকে ঢেকি রয়েছে। ছোটদের বিনোদনের পাশাপাশি এই আশ্রমে শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র গঠনের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছোটদের সাংস্কৃতিক উৎসাহ প্রদানের জন্য গড়ে উঠেছে একটি মঞ্চ এবং শিক্ষার জন্য স্কুল। এই স্কুলটা স্থাপিত হয়েছিল কবে সেটা সম্পর্কে হ্যাঁ, বলতে পারবেন? 1991 সালে। তবে বিল্ডিং আগে ছিল, বিল্ডিংটা ওইদিকে, আচ্ছা, টালির ঘর। তো এইটা পরবর্তীকালে হয়ে 2010-এ এটা চালু হয়েছিল। এটা কি সরকারি এইড পায় না আপনাদের? না না না, সম্পূর্ণ আপনাদের। হ্যাঁ। আর এখান থেকে কত ক্লাস থেকে কত ক্লাস হয়? নার্সারি থেকে 5। নার্সারি থেকে 5। আচ্ছা, এবং সম্পূর্ণই আপনারা সেই ব্যয়ভার বহন করেন? সামান্য কিছু নেওয়া হয় ছাত্রছাত্রীদের কাছে, অতি সামান্য। হ্যাঁ। ছোটদের নিয়ে এই কর্মকাণ্ডের পাশাপাশি এই আশ্রম থেকে বহু মানুষকে সেবা প্রদান করা হয়। এই কাজে আশ্রমের পাশে দাঁড়িয়েছেন বহু ভক্ত, তাদেরই কথা তুলে ধরলেন স্বয়ং মাতাজি। আমেরিকায় একজন থাকেন, অঞ্জনা মা বলে, তিনিও মাঝে মাঝে কি করেন, আমাদের সাথে পরিচয় ছিল আগে। তিনিও এই চোখের, আমাদের গ্রামবাসীর একটা ফ্রি বিনামূল্যে চোখের ক্যাম্প হয়, সেই চোখের যে পুরো খরচাটা, যতজন ইচ্ছা, যদি আই অপারেশন হয়, ছানি অপারেশন হয়, সেটা কিন্তু উনি বিয়ার করেন। আর তারপরে উনি যখন শাড়ি, মশারি যেটা প্রয়োজন, এছাড়াও তিনি সেটা হেল্প করেন। আবার আমরা বর্তমানে সারদা মঠ থেকে প্রচুর কম্বল, শাড়ি পেয়ে আমরা হিউজ আকারে গ্রামের মানুষকে দিতে পারি। এমনকি এই বাউড় থাকার জন্য বন্যায় যে কি করুণ অবস্থা, মানে না দেখালে হয়তো আপনি বুঝতে পারবেন না, বাড়ি ডুবে যাচ্ছে, মানে কি অবস্থা, প্যাথেটিক। সেই সময় আমরা সারদা মঠকে যতবার চেয়েছি, সারদা মঠের মাতাজিরা গ্রামের মানুষকে সাহায্য করেছেন। আপনাদের সবটাই ঘুরে দেখালেন মাতাজি।
আর এখানে মহিলাদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা রয়েছে, পুরুষদের জন্য কিন্তু এখনো পর্যন্ত থাকার ব্যবস্থা হয়নি, হয়তো ভবিষ্যতে হবেন, তেমনি মাতাজি জানালেন। এই আশ্রমে মহিলাদের জন্য মোট 2টি অতিথি নিবাস রয়েছে। একটি আপনারা দেখছেন, এই বিল্ডিং এর একটি তলে অতিথি নিবাস রয়েছে। এছাড়া তরুণদ্বার থেকে ঢুকেই ডান দিকে আরেকটি ভবন রয়েছে, এখানেও 2টি ঘর রয়েছে যেখানে মহিলারা এসে রাত্রিবাস করতে পারেন বা সাময়িক বিশ্রাম নিতে পারেন। সবটাই আপনাদের ঘুরে দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব প্রসাদ কক্ষে। আপনাদের যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখিয়েছিলাম, যেটি মহিলাদের থাকার ব্যবস্থা রয়েছে, তারই একতলায় বা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি কমিউনিটি হল কাম হচ্ছে প্রসাদ কক্ষ। আপনাদের দেখাই, এটা হচ্ছে কমিউনিটি হল, আর এই কমিউনিটি হলের ঠিক পাশেই রয়েছে প্রসাদ কক্ষ। এখানে লোকজন এলে টেবিল চেয়ার সেট করা হয় এবং তাদের প্রসাদ দেওয়া হয়। আর এখানে মা শারদার একটি ছবি আপনাদের দেখাই। প্রসাদ কক্ষ আপনাদের দেখালাম। এছাড়া দূর থেকে যারা আসবেন তাদের রিফ্রেশ হওয়ার জন্য একটি টয়লেট রয়েছে, এখানে একটি বেসিন রয়েছে যেখানে হাত মুখ ধুতে পারেন। এই আশ্রমে আজকে ভ্রমণে অমিত ছাড়াও আরো বেশ কিছু অতিথি উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আলাপ হলো এবং তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। আমার নাম সরোজ কুমার শেঠ, আমি বরানগর থেকে আসছি। আর বেরি রামকৃষ্ণ মিশন আশ্রমে আমি প্রায় 15 বছর আসছি। এদের এখানের পরিবেশ ভীষণ ভালো লাগে। এদের উৎসবের সময়টা আরও মুগ্ধ হওয়ার মতো বিষয়। এখানে যে বাচ্চারা তারা পারফরমেন্স করে, সেগুলো খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তার টানেই কি বারবার চলে আসে? তার টানেই বারবার আসি। মাতাজি ভীষণ স্নেহ করেন। এই আশ্রমটা আমাকে খুব গভীরভাবে টানে, তাদের আতিথেয়তা আমাকে বড় মুগ্ধ করে। আমার সেই জন্য আমার এই বেরিয়ে এত ভালো লাগে। এখন প্রায় 12:30 বাজে। এক দিদি আমাকে খাবার দিলেন, আপনাদের দেখিয়ে দিই আজকে প্রসাদে কী কী রয়েছে। ভাত রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, পুঁই শাকের চচ্চড়ি রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে এবং চাটনি রয়েছে, আমের চাটনি। তো আপনাদের দেখালাম প্রসাদে কী কী রয়েছে, আর এবার আমি খাওয়া শুরু করব। আপনারা যদি এখানে আসেন, প্রসাদ এবং মহিলারা যারা এখানে অতিথি নিবাসে থাকবেন, তারা কার সঙ্গে কোন ফোন নম্বরে যোগাযোগ করবেন, কখন যোগাযোগ করবেন এবং চার্জেস কী আছে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য এখন আপনাদের জানিয়ে দেব। আমি চাইবো আপনারা আসুন, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। যদি মনে হয় আপনাদের একটু বেশ ঘুরে আসি, ঠাকুরের স্থানে গিয়ে ঠাকুরের নাম করে আসি, নির্জন বাস, এই দেখছেন পাখির আওয়াজ শুনবেন। পাখির আওয়াজ ছাড়া খুব একটা আওয়াজ আপনারা পাবেন কম, তাই একটু ঘুরে গেলে না খুব ভালো লাগবে আপনাদের। কোনো মহিলা যদি এসে থাকতে চান, আধার কার্ড কিন্তু নেসেসারি। আচ্ছা, অরিজিনাল, জেরক্স না, অরিজিনালি আনতে হবে। আচ্ছা, আর ওনারা আগের থেকে যোগাযোগ করলে অবশ্যই আমরা থাকার সুযোগ দেবো। আচ্ছা। আর সেক্ষেত্রে খরচ কি আছে একটু যদি বলেন। মিনিমাম যেটা দেওয়া উচিত সেটা অবশ্যই ওনাদের দেওয়াটা উচিত, কারণ মিনিমাম আমরা কিছু প্রথমে ভেবেছিলাম একটা, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব না। তো যেরকম মঠ মিশনে দেয়, যেটা ওনাদের প্রয়োজন দেওয়া সেটাই দেবে, মানে যেটা মনে হবে এটা দেওয়া উচিত সেইটা ওনারা দেবেন। সেক্ষেত্রে থাকা এবং খাওয়া দুটোর ক্ষেত্রেই একই রয়েছে। আচ্ছা, এই দুটো ক্ষেত্রেই অর্থাৎ প্রসাদ এবং মহিলাদের থাকার জন্য যোগাযোগের ফোন নাম্বার কি একটা দেবেন বা কার সঙ্গে যোগাযোগ করবেন একটু যদি বলেন। 7679671858। আর একবার বলুন নাম্বারটা। 7679671858। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তবে রাত্রে করবেন না, যেহেতু আমরা মন্দিরে আসি, মন্দিরে থাকি। আর ভোরবেলা করবেন না, বাকি 9টা থেকে 5টা অবধি যখন ইচ্ছা করতে পারেন। আচ্ছা, বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 6 কিলোমিটার ভেতরে ভারতবর্ষের একটি দ্বীপের মধ্যে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের বিস্তারিত তথ্য তুলে ধরলাম, এবং কিভাবে পৌঁছবেন, কি দর্শন করবেন, দুপুরে ভোগ প্রসাদ এবং মহিলাদের থাকার জন্য এখানকার যে অতিথি নিবাস রয়েছে সেই অতিথি নিবাসে থাকার জন্য
কিভাবে কার সঙ্গে কোন নম্বরে যোগাযোগ করবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতির চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।